আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুস্থ দেহ ও প্রশান্ত মনের প্রত্যাশায় এসএফ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সময় স্বাস্থ্য কথনের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। বরাবরের মতো আজকেও আমাদের সাথে একজন অতিথি আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলবো চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফিজিওথেরাপি। শারীরিক সক্ষমতা ফিরতে এবং ব্যথামুক্ত জীবনের জন্য ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। আর এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসলে কেমন আছেন? আছি, আমিও ভালো আছি। আপনি জানেন যে আমরা সাধারণ মানুষ ফিজিওথেরাপির ব্যাপারে খুব বেশি হয়তো এখনো জানি না। আমরা আশা করব আপনার সাথে আলোচনার মাধ্যমে সাধারণ মানুষ অনেকগুলো তথ্য পাবে ইনশাআল্লাহ। আসলে ফিজিওথেরাপি বলতে আমরা আসলে চিকিৎসা বিজ্ঞানের যে ধারাকে বোঝাই, আপনি একটু ব্যাখ্যা করে যদি সহজভাবে বলতে পারেন। সাধারণত ফিজিওথেরাপি হলো একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি। এখানে সাধারণত একজন ফিজিওথেরাপিস্ট তার অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিস মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে এবং ম্যানুয়াল টেকনিক এবং ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে আমরা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি। এখানে সাধারণত ব্যথা মুক্ত করার জন্য এবং জয়েন্ট এবং আপনার যে কার্টিলেজ আছে এবং মাসেল আছে এর সক্ষমতা বাড়ানোর জন্য এবং সাধারণত স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস ওখান থেকে রিকভারি করার জন্য রিহ্যাবিলিটেশন ইউনিট আছে, এর মাধ্যমে আমরা সাধারণত চিকিৎসা দিয়ে থাকি। আচ্ছা, আমরা সাধারণ মানুষের কাছে যখন কথা বলি, তারা ফিজিওথেরাপি বলতে বুঝে যে ব্যায়াম কিংবা মালিশ অনেকে বলে। তা আসলে এটা তাদের জন্য আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তারা সাধারণত অনেকেই বোঝে যে ফিজিওথেরাপি মানেই হচ্ছে ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে চিকিৎসা আছে, এটা হচ্ছে ফিজিওথেরাপির একটা অংশ, ইলেকট্রোথেরাপি। সাধারণত ফিজিওথেরাপির মাধ্যমে বোঝায় যে ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা এবং ম্যানুয়াল থেরাপি মানে ফিজিওথেরাপিস্ট নিজে কিছু মোবিলাইজেশন, ম্যানুপুলেশন টেকনিক এবং অন্যান্য টেকনিকের মাধ্যমে আপনার মাসেলকে রিগেইন করবে এবং স্টিফনেস, জয়েন্ট স্টিফনেস মোবিলাইজেশনের মাধ্যমে তার আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়া, এইসব টেকনিকের মাধ্যমে আমরা সাধারণত চিকিৎসা দিয়ে থাকি। আচ্ছা, এখন আপনাদের চেম্বারে সাধারণত কি ধরনের পেশেন্ট আসছে? সব ধরনের পেশেন্ট আসে। এখন শীতকাল যেহেতু ব্যথা পেশেন্ট বেশি হয়, স্ট্রোক পেশেন্টও এখন নিয়মিত আসছে। এর ভিতরে আছে আবার ডায়াবেটিক্স, নিউরোপ্যাথি, আপনার যে চিকিৎসা পদ্ধতি এখানে ডায়াবেটিক নিউরোপ্যাথি অনেক রোগী এখন আসতেছে। তাছাড়া সিপি বাচ্চা আছে, অটিজম বাচ্চা আছে, এদের স্পিচ প্রবলেম নিয়েও স্পিচ থেরাপি দিতে আসছে। এগুলাই সাধারণত এখন কম। যে ব্যথা নিয়ে কাজ করেন, তা আমরা সাধারণ মানুষ মনে করে যদি ব্যথাজনিত কোনো সমস্যা হয় তারা কিন্তু অর্থোপেডিক ডাক্তারের কাছে যায়। জি, একজন রোগী আসলে কখন চিন্তা করবে যে আমি অর্থোপেডিক ডাক্তারের কাছে যাব নাকি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাব? এখন প্রথম পর্যায়ে 3 ধরনের পেশেন্ট আপনি মানে রোগী 3 ধরনের জায়গায় যাইতে পারে। এক হচ্ছে অর্থোপেডিক কন্ডিশন রোগী, যেমন হাড় ভাঙা, চোরা দিয়া, এইসব রোগী হচ্ছে আপনি যাবে অর্থোপেডিক কন্ডিশনের কাছে। নার্ভের জন্য যাইতে পারে নিউরো মেডিসিনের ডক্টরের কাছে। এখন সরাসরি আবার ফিজিওথেরাপিস্টের কাছেও আসতে পারে। 18 সালের যে আইন, রিহ্যাবিলিটেশন আইন, এখানে ফিজিওথেরাপিস্ট অ্যাসেসমেন্ট ডায়াগনস্টিক করতে পারবে, কিন্তু ওইটা এখনো ওইভাবে চালু হয় নাই। সেহেতু আপনি চাইলে অর্থোপেডিক ডক্টর, নিউরো মেডিসিনের ডক্টর, তারপর ফিজিক্যাল মেডিসিনের ডক্টরের সাহায্য নিয়েও পরবর্তীতে ফিজিওথেরাপি এখানে আসতে পারবে। আচ্ছা, এখন আমাদের কাছে যে রোগীগুলো আসে, আমরা প্রতিনিয়ত কিন্তু চেম্বারে অনেক ধরনের রোগী পাই যাদের যেমন ঘাড় ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা। এই রোগীদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা কি? এই রোগীদের জন্য সাধারণত আমাদের ঘাড় ব্যথা, কোমর ব্যথা হয় কিসের জন্য? সাধারণত মাসেল টাইটনেসের জন্য। আমাদের যেভাবে আমরা ডেলি চলাফেরা করি, এখানে আমাদের মাসেল টাইটনেস হয়, তারপর জয়েন্ট স্টিফনেস হয়। এক্ষেত্রে আমরা তো আমাদের ল্যাক অফ এক্সারসাইজ, মানে আমাদের এক্সারসাইজ তো করি না আমরা, সেক্ষেত্রে আমাদের মাসেলগুলা দুর্বল হতে থাকে, টাইট হইতে থাকে। এই জন্য আমাদের
সবসময় হচ্ছে অ্যাক্টিভিটির উপরে থাকা উচিত, এই জন্য আপনাদের ব্যথা বাড়ে। যে ব্যথার রোগীগুলো, অনেক ব্যথা তো আছে যে অ্যাকুট কন্ডিশনে হয়, অনেকে ক্রনিক পেন নিয়ে থাকে, আসলে আপনারা কাদের চিকিৎসা দিয়ে থাকেন? অ্যাকুয়েট 24 ঘন্টা পার হলে ফিজিওথেরাপি দিতে পারবে। আচ্ছা, 24 এটা ঘন্টা ক্রনিক পর্যায়ে গেলে গেলেও দিতে পারবে। আচ্ছা, আমরা এখন অনেক ডাক্তারকে দেখি যে তারা স্ট্রোক পরবর্তীতে একজন ফিজিওথেরাপিস্টের আন্ডারে থাকার জন্য পরামর্শ দিয়ে থাকে। একজন স্ট্রোকের রোগীর আসলে কতদিন পর থেকে ফিজিওথেরাপির আন্ডারে যাওয়া উচিত? স্ট্রোকের রোগী সাধারণত আমরা বলি যে সবকিছু যদি ঠিক থাকে, তার পালস রেট, অক্সিজেন রেট, এইসব যদি সবকিছু ঠিক ঠিক থাকে এবং তার যদি পরবর্তী 24 ঘন্টার ভিতরে তার যদি অবনতি না হয়, সেক্ষেত্রে সে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পরে ফিজিওথেরাপি নেওয়া সম্ভব, সেখান থেকে নিতে পারবে। আপনি হয়তো জানেন যে নার্ভগুলা তাড়াতাড়ি আপনার শুকাতে থাকে, এগুলা যত তাড়াতাড়ি আপনার রিহ্যাবিলিটেশন প্রসেসে যাবে তত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। যত দেরি করবে তত আপনার নার্ভগুলা শুকাতে থাকবে, তার লেট হবে। আচ্ছা, তাহলে স্ট্রোক পরবর্তী যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপিস্টের আন্ডারে যাওয়া। জি জি জি। দর্শক মন্ডলী, আমাদের কথা আরো কিছুক্ষণ চলবে, আমরা এখন একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, অপেক্ষা করুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। বিজ্ঞাপন বিরতির পরে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি এসএফটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সময়ের স্বাস্থ্য কথনে। আমরা আবার অতিথির কাছে ফিরে যাই। আব্দুল্লাহ নোমান, আপনি বলছিলেন আমাদের ফিজিওথেরাপির বিভিন্ন বিষয় সম্পর্কে। ইদানিং আমরা কিছু মানুষ দেখি যারা ইউটিউব দেখে নিজেই বাড়িতে বসে বসে বিভিন্ন ধরনের অনুশীলন করে থাকে, তারা অনেক ফিজিওথেরাপিস্টের ব্যায়াম দেখে নিজেরাই করে। আসলে এর কি কোনো উপকারিতা আছে নাকি ক্ষতি হওয়ার সম্ভাবনা? উপকারের চেয়ে ক্ষতি হবে, কারণ আমরা ইউটিউবে যেভাবে দেখাই আপনার শরীরের কন্ডিশন সেভাবে নাও থাকতে পারে, আপনার ডিজিজ কন্ডিশন নাও থাকতে পারে। তো আপনি যদি ওই ব্যায়ামটা করেন, দেখা যাচ্ছে মাসেল স্ট্রেন হবে, স্ট্রেন হয়, মাসেল তার লিগামেন্ট ইনজুরি হতে পারে। এছাড়া তো আপনি একজন ভালো ফিজিওথেরাপিস্টের আন্ডারে যাবেন, সে যা যা ব্যায়াম দেখাবে, আপনার যে অ্যাসেসমেন্ট করে যে যে প্রবলেম দেখা যাবে তার উপরে আপনার ব্যায়াম দেবে, এইগুলা করবেন আপনি বাসায়। যেহেতু আপনি ভালো ফলাফল পাইতে হলে একজন ভালো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে, ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া উচিত। দর্শকরা, আপনারা জানলেন যে আপনারা যে মোবাইল দেখে কিংবা ইউটিউব দেখে যে ব্যায়ামগুলো করেন, এটা আপনাদের ভালো চেয়ে খারাপ হয়ে নিয়ে আসবে। আচ্ছা আব্দুল্লাহ নোমান, আপনি আমাদেরকে জানাবেন যে ইদানিং অনেক রোগীর আমরা শুনি যে তারা এসে আমাদেরকে বলে, স্যার আমার তো মাজার হাড় হয়ে গেছে, কিংবা আবার মাজার ডিস্ক, হয়তো বোঝাতে পারে না আমাদেরকে, কিন্তু ডাক্তারের কাছে শুনে এসে বলে যে আমার ডিস্ক সরে গেছে। তো এই রোগীগুলো আসলে কারা এবং এদের জন্য ফিজিওথেরাপির চিকিৎসা কি? সাধারণত ডিস্ক ডিজেনারেটিভ চেঞ্জ, এটা হচ্ছে নর্মাল প্রসেস। আপনার চুল যেভাবে ক্ষয় হয়ে যায়, যেমন পেকে যায়, সেভাবে আমাদের কি হয়, আমাদের হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, এটা নর্মাল প্রসেস। কিন্তু এর মাধ্যমে যে আমাদের যে লিগামেন্ট আছে, স্পাইনাল লিগামেন্ট আছে, এইগুলা আস্তে আস্তে কি হয়, দুর্বল হতে থাকে। সেক্ষেত্রে ফিজিওথেরাপি নিলে আপনি তাড়াতাড়ি মাসেলগুলা এবং লিগামেন্টগুলার শক্তি ফিরে পাবেন এবং কন্টিনিউয়াসলি আগের মতন চলাফেরা করতে পারবেন। এবং যেহেতু পিএলআইডি, যদি অনেক সময় দেখা যায় পিএলআইডি কেস, যেমন প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক, সেক্ষেত্রে অনেকে সাজেশন করে যে অপারেশন করা লাগবে। অপারেশন করার আগে আপনি আমাদের কাছে আসলে কিছু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে দেখি, যে আমরা যদি ওই রোগীর ফিজিক্যাল অ্যাসেসমেন্ট পজিটিভ হয়, তাহলে সেই রোগী ফিজিওথেরাপি দিয়ে ভালো করা সম্ভব। আর যদি দেখি যে নেগেটিভ, মানে সে মাস্ট বি অপারেশন লাগবে, সেই ক্ষেত্রে আমরা বলি যে অপারেশন করতে হবে। তো আমরা দেখি এই ধরনের রোগীরা দীর্ঘদিন ব্যথার ওষুধ খায়, তারা নিজেরাই ব্যথার ওষুধ দোকান থেকে কিনে কিনে খায়, এতে তার তো স্বাস্থ্যগত অনেক ক্ষতি। জি জি জি, কিডনির সমস্যা হবে, হার্টের সমস্যা হবে। তাদের উচিত একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন।
আচ্ছা, আমি যেহেতু একটা ডায়াবেটিক হসপিটালে আছি, আমরা দেখি প্রচুর রোগী পাই যারা ডায়াবেটিস নিউরোপ্যাথিতে জি ভুগছে। জি জি এদের জন্য কি আধুনিক ফিজিওথেরাপিতে কোনো চিকিৎসা আছে? জি জি অবশ্যই আছে। আর ডায়াবেটিক নিউরোপ্যাথিতে কি হয়, আমাদের নার্ভগুলো শুকাতে থাকে, আমাদের পায়ের যে সেন্সরি অর্গানের সমস্যা হয়, এর জন্য আমরা ফিজিওথেরাপি দিয়ে তাদের আগের অবস্থায় ফিরে নিতে সাহায্য করি। সেক্ষেত্রে একটা ভালো ফিজিওথেরাপিস্টের আন্ডারে আপনাকে চিকিৎসা নিতে হবে। আচ্ছা, আমরা এখন দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিজিওথেরাপি সেন্টার, আসলে মানুষ কিভাবে বুঝবে যে আমি একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট, আসল ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারছি? এখন আলমডাঙ্গাতে বেসিক্যালি অনেক ফিজিওথেরাপি সেন্টার, এর মধ্যে 2-4 জন পড়া হইতে পারে। সেক্ষেত্রে 2018 সালের রিহ্যাবিলিটেশন আইন অনুযায়ী একজন ফিজিওথেরাপিস্ট হইতে হলে, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হইতে হলে তাকে মিনিমাম বিপিটি কমপ্লিট করে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, 4 বছরের পড়াশোনা, 1 বছর ইন্টার্নি সহ। এবং এক্ষেত্রে আবার আরেকটা হচ্ছে ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট আছে, তারা 4 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট থাকতে হবে। এটা হচ্ছে ফিজিওথেরাপি সহকারী হিসাবে কাজ করবে। এর বাইরে যারা আছে তারা ভুয়া হচ্ছে ফিজিওথেরাপিস্ট। এর বাইরে যদি কোন জায়গায় দেখেন যে এভাবে চিকিৎসা দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রে ইনফর্ম মানুষ করবেন। যদি যায়, আসলে আমাদের তো সচেতনতার অভাব, আসলে তাদের উপকারের চেয়ে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা? ক্ষতি তো অবশ্যই আছে। একজন ফিজিওথেরাপিস্ট যেভাবে জানে যে আপনার কোন জায়গায় প্রবলেম, কিসের প্রবলেম, বা আপনার কোন মাসেল, কোন জয়েন্টের কোন জায়গায় প্রবলেম, একজন কোয়াক তো ওইসব জানবে না। কোয়াক জানবে যে ম্যাশিং দিয়ে আপনার কোন জায়গায় দিলাম, কিন্তু ম্যাশিং এর যে ডোজ আছে সেটাও জানে না। আচ্ছা, একটা ম্যাশিং যে কোন জায়গায় দেওয়া যায়, কোন জায়গায় দেওয়া যায় না, মানে ইন্ডিকেশন আছে, কন্টিনিউশন ইন্ডিকেশন আছে, কোন জায়গায় দেওয়া যায় জানে না। এখন আপনি যে জায়গায় মেটালিক দেখা যাচ্ছে সার্জারি পরে, যেমন স্পাইন সার্জারি পরে ওখানে মেটাল প্লেট বসানো হয়, ওখানে দেখা যাচ্ছে আপনার সে শর্ট ওয়েভ দিয়ে দিল, কি হলো, ইন্টারনাল যে হিট প্রডিউস হলো ওখান থেকে আস্তে আস্তে আপনার আশেপাশের টিস্যুগুলো পছন্দ ধরা শুরু করবে। সেক্ষেত্রে কি হবে, আপনার তো ক্ষতি হয়ে গেল, আর এ তো রিকভারি তো সম্ভব না, পছন্দ ধরলে তো সব শেষ। তাহলে সেক্ষেত্রে আসলে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে আপনাকে যাওয়া উচিত। আসলে এই যে এখন মানুষ, আমরা দেখি যে অনেক মানুষ কিন্তু সচেতন হয়েছে, বিভিন্ন প্রচার প্রচারণার জি, জি। কারণে মানুষ যে ব্যথা মুক্ত জীবনের জন্য কিন্তু ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হচ্ছে, অনেকে এই পেশায় আসতেও যাচ্ছে। জি জি এই পেশায় আসতে গেলে বাংলাদেশে আসলে সুযোগ কেমন? বাংলাদেশে আমাদের এই পেশার জন্য বিশ্ববিদ্যালয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সরকারিভাবে আছে 2টা, বেসরকারিভাবে আছে 6-7টা প্রতিষ্ঠান আছে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সরকারিভাবে একটা প্রতিষ্ঠান আছে, রাজশাহী আইএসটি থেকে, ওখানে বিএসসি করা যাবে। এসএসসির ইন্টারে করার পরে, ইন্টারে অবশ্যই সায়েন্স থাকতে হবে, তারপরে অ্যাডমিশন দিয়ে তারপরে আপনি তারপরে একজন ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপিস্টের হতে পারবে। 5 বছর কমপ্লিট করার পরে আপনি ফিজিওথেরাপিস্ট হতে পারবেন। আচ্ছা, এটা তো গেল আপনাদের কাছে যাওয়ার পর একটা মানুষ সুস্থ থাকলো, কিন্তু এই যে ব্যথা মানুষের সবচেয়ে কষ্টের একটা জি, জায়গা। জি। আমরা যে চেম্বারে বসি, অধিকাংশ রোগী কিন্তু নিয়ে আসে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা। জি জি। তো শারীরিক এই ব্যথাগুলো থেকে মানুষ যদি একটু নিস্তার পেতে চায় কিংবা ভালো থাকতে চায়, তাদের আসলে কি ধরনের জীবনযাপন করা উচিত, কি অভ্যাসগুলো মেনে চলা উচিত বলে আপনি মনে করেন? এখন নর্মাল ডেইলি লাইফে আমরা বেশিরভাগ দেখি মহিলাদের ব্যথার পার্সেন্টেজ বেশি, কারণ তারা হঠাৎ করে সামনে ঝুঁকে ভারী জিনিস তুলে ফেলে। এটা তো নিয়ম না, এটা নিয়ম আপনি ওই জায়গায় বসবেন, ভারী জিনিস তুলতে হলে ওর সামনে বসতে হবে, বসে আস্তে করে উঠাই নেবেন। আপনি সামনে ঝুঁকে তুলতে গেলে সরাসরি আপনার স্পাইনে, লাম্বার স্পাইনে আঘাত লাগছে, পুরা ফোর্সে লাম্বার স্পাইনে লাগছে, ওই ক্ষেত্রে আপনার কি হচ্ছে, ওখানে ড্যামেজ হচ্ছে, আস্তে আস্তে ওর মাসেলগুলা উইক হয়ে যাচ্ছে এবং টাইট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনার কি হবে, পিএলআইডি সমস্যা হবে। হঠাৎ করে কোনো কিছু তুলতে যাবেন, কট করে আওয়াজ হবে, ঠিক আছে, পিএলআইডি সমস্যা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কোনো ভারী জিনিস তুলতে হলে ওই জায়গায় বসতে হবে। তারপরে লং টাইম আমরা বসে থাকি, এক জায়গায় লং টাইম বসে থাকা যাবে না, আর বসতে হলে ব্যাক সাপোর্টার নিয়ে বসতে হবে, একদম সোজা হয়ে। এবং আপনি লং টাইম বসা যাবে না, 30 মিনিট বসার পরে আপনি কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে হবে, যাতে ব্লাড সার্কুলেশন বাড়ে। আবার কিছুক্ষণ বসলেন, এইভাবে চলতে হবে। আবার যারা ব্যাংকে কাজ করে এবং আপনার কম্পিউটার অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করে, কম্পিউটারের ডেস্ক হইতে হবে
মানে একদম কম্পিউটারের স্ক্রিন হতে হবে একদম আপনার চোখ বরাবর। সেক্ষেত্রে আপনি কিছু দিয়ে উপরে করে চোখ বরাবর করে নিলেন এবং হাতটা সবসময় ডেস্কের উপরে রাখতে হবে, আর ব্যাক সাপোর্টার রাখতে হবে চেয়ারে। সেক্ষেত্রে আপনার ব্যাকও সাপোর্ট থাকবে, আপনার সার্ভাইকাল রিজনও সাপোর্ট থাকবে এবং চোখের তো সমস্যা হবে না। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন এসএফটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সময় স্বাস্থ্য কথন। আমরা আরো একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, অপেক্ষা করুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের অতিথির কাছ থেকে এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমরা অতিথির সঙ্গে আরো কয়েকটা বিষয় আমরা আলাপ করব এবং এর মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আপনি বলতেছিলেন যে আমাদের প্রত্যেকদিন চলার পথে কিংবা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বিষয়ে আমাদের একটু সচেতন হতে হবে, যেমন বসা, আমাদের কাজ করার ক্ষেত্রে। তো এর পরেও তো মানুষ আসলে অসুস্থ হবেই, মানুষ বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে আসবেই। এখন এই মানুষটা যখন ব্যথা নিয়ে আসবে তখন সে কি ডাক্তারের কাছে যাবে না আপনার কাছে যাবে? এটা সহজভাবে আপনি এখন সরাসরি ডক্টরের কাছে যাইতে পারে, আবার সরাসরি ফিজিওথেরাপিস্টের কাছে আসতে পারে, কারণ দুইটা অপশনও খোলা আছে। দুইটা অপশনই খোলা আছে। তবে আমরা মনে হয় আমাদের আলোচনা থেকে যেটা বুঝতে পেরেছি যে অ্যাকুট কন্ডিশনে আগে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এবং ব্যথাগুলো যদি ক্রনিক পর্যায়ে চলে যায় তখন সেখান থেকে ওষুধে যদি কাজ না হয় তখন মুক্তি পাওয়ার জন্য আমরা একজন ফিজিওথেরাপিস্টের সর্বন্ন হতে হবে। ফিজিওথেরাপিতে এখন আমরা দেখি আপনাদের চেম্বারে আগে যেমন বিভিন্ন ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট ছিল, এখন অনেক ইলেকট্রনিক ডিভাইস অলরেডি আমরা দেখি। তাহলে এইগুলো কি প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার? নতুন নতুন আছে, যেমন আগে ছিল টেন্স ছিল, শর্ট ওয়েভ, তারপরে ইএসটি ছিল, এখন অ্যাডভান্স উঠছে, এখন আছে লেজার আছে, তারপর টেকার আছে, যেমন এমএস আছে, আপনার আইএমএস আছে, এগুলো আছে। আবার আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট করি, যেমন ড্রাই নিডলিং আছে, কাপিং এর ভিতরে ফিজিওথেরাপির অংশ না কিন্তু ইনভলভ করা হয়। আবার আছে টেপিং, এইগুলোর মাধ্যমে আমরা এখন অ্যাডভান্স ফিজিওথেরাপি দিয়ে থাকি। আসলে আমাদের এলাকার মানুষ যখন আপনাদের কাছে যাবে, আপনারা তো প্রাথমিক একটা স্বাস্থ্য সেবা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। এরা যদি আপনাদের মনে হয় যে না, তাকে আরো রেফার করা দরকার, সেক্ষেত্রে বাংলাদেশে কি ধরনের অপশন আছে? আপনারা কোথায় পাঠান? এখন আমাদের কাছ থেকে আবার যারা সিনিয়র আছে, সিনিয়র পর্যায়ে, তাদের কাছে রেফার করতে হবে। রেফারিং সিস্টেম থাকলে আমাদের পেশেন্ট আরো ভালো বেটার সার্ভিস পাবে। বাংলাদেশে কি শুধু ফিজিওথেরাপি নিয়ে কোনো হাসপাতাল তৈরি হচ্ছে এখন? না, ওইভাবে উদ্যোগ নেওয়া হয় নাই। এই সিআরপি আছে সাভারে, ওখানে আছে। হ্যাঁ, ওখানে তো দীর্ঘদিন মানুষের জি। ঠিক আছে, তো আপনারা মানুষের ব্যথামুক্ত জীবনের জন্য কাজ করছেন, এজন্য আপনাদেরকে শুভকামনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আজকের অনুষ্ঠান থেকে পেয়েছেন। আগামী পর্বেও ঠিক এমনই একজন অতিথির সাথে আপনাদের আবার দেখা করিয়ে দিব। সেই পর্যন্ত বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।